আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ সালে যারা ব্যবসায় শিক্ষা বিভাগে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। একটা লাইভ ক্লাস করাইছি। আমি কমপক্ষে ১০ টা করাবো। এই ১০ টা লাইভ ক্লাস মোটামুটি ব্যাখ্যা সহকারে যারা পড়বা, তাদের হিসাব বিজ্ঞানের এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। আগ্রহীরা অবশ্যই জয়েন করবা, কমেন্টস করবা, কোন কলেজ থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছো, কোন স্কুল থেকে। কাজে লাগবে আশা করি সবটুকু লাইভ দেখার জন্য। হ্যাঁ, আমি শুরু করতে যাচ্ছি। একটা করাইছি মডেল। এবার মডেল আজকে দ্বিতীয় মডেল। একটা সৃজনশীল থাকে আর একটা এমসিকিউ থাকে। এটা মডেল নাম্বার ৩, বাট এটা হলো দ্বিতীয় লাইভ ক্লাস। হ্যাঁ, আগের ক্লাসে যেগুলো করাইছি এর মধ্যে অনেকগুলা এটার মধ্যে রিপিট হচ্ছে, রিপিট হবে। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সম্ভব না, কিছু রিপিট থাকবেই, স্বাভাবিক। দেখা যাচ্ছে তো আশা করি, না? এবং শোনাও যাচ্ছে তো। কথা শুনলেও হবে, দেখা যাবেই আশা করি। সময় দিতে হবে, সময় না দিলে কিছু করা যাবে না। এই যে আমি শুরু করলাম প্রথম। আসবাবপত্র অবচয় লেনদেনের কোন ধরনের বৈশিষ্ট্য? দৃশ্যমানতা। আসলে তো অবচয় কিন্তু চোখকে দেখা যায় না, কিন্তু এটাও লেনদেন। দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইটাই কি লেনদেনের বৈশিষ্ট্য। আমরা এটা দৃশ্যমানতার ভিত্তিতে এর একটা বৈশিষ্ট্য। যে অবচয় দেখা যায় না, তারপরে সেটা কি লেনদেন। হ্যাঁ, ঝাপসা লাগে নাকি? ঘুরাই দিব? ভালো কোনটা দেখি তো। এমনি দিলে মনে হয় একটু বেশি ভালো, না? এটাই করি। দ্বিতীয় প্রশ্ন, কারণ নিজে বুঝে শুনে যদি না পড়ে সারা জীবন হিসাব বিজ্ঞানে এমসিকিউ সলভ করো, কাজ হবে না কিন্তু। ব্যাখ্যাগুলো শিখলে তাহলে কাজে লাগবে। দ্বিতীয় প্রশ্নটা ছিল, হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়? ১৪৯৪ সালে। ১৪৯৪। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি নিচের কোনটি? দ্বৈত সত্তা, সমপরিমাণ টাকা ডেবিট ক্রেডিট করা, এটা। হিসাব চক্রের প্রথম ধাপ, ১০টা ধাপ আছে, আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম। লেনদেন শনাক্তকরণ হলো প্রথম ধাপ, মনে রাখতে হবে। রেওয়া মিল পঞ্চম, খতিয়ান চতুর্থ, তার আগে যাবে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন লেনদেনের ফলে হিসাব সমীকরণে সম্পদ হ্রাস পাবে, ব্যাংক সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ব্যয়ের সাথে কোনো সম্পর্ক না। ১ আর ৩ উত্তর। দেখা যাচ্ছে তো, না? ১ আর ৩ উত্তর। হ্যাঁ, তারপরে বলা হলো এটা, হুম, এটা উদ্দীপক দিস। উদ্দীপক কি বললো? হাসান ট্রেডার্স ১ জানুয়ারি ২০২১ তারিখে ৫০,০০০ টাকার পণ্য বাকি দিয়ে বিক্রি করে। বিক্রয়কৃত পণ্য হতে গিয়ে ৫,০০০ টাকা পণ্য ফেরত এসেছে। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে মসজিদে ২,০০০ টাকা অনুদান দিলেন। প্রথম প্রশ্ন, এই যে বাকিতে পণ্য বিক্রয়ের ফলে জাবেদা কিন্তু রাখতে হবে মাথার মধ্যে। দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। দেনাদার সম্পদ এবং বিক্রয় ক্রেডিট, বিক্রি করলে আয় হয়, সেজন্য ক্রেডিট হয়। আয় হলে মালিকানা বাড়ে, ব্যয় হলে মালিকানা কমে। মূলধন হলে মালিকানা বাড়ে, উত্তোলন করলে মালিকানা কমে। এই আইটেম বারবার বলা হয়েছে। প্রভাবিত হবে সম্পদ এবং মালিকানা সত্যি প্রভাবিত করবে। তারপরে প্রশ্ন ছিল যে ৫,০০০ টাকা লেনদেনটির জন্য হাসান ট্রেডার্স কোন নোট তৈরি করবে? হাসান ট্রেডার্স তার মানে আমি পণ্য বিক্রি করছিলাম, সেই পণ্য আমার কাছে ফেরত আসছে। এখন আমি যে আমার কাছে পণ্যটা ফেরত দিল, সে আমার কাছে একটা চিঠি লেখে যে আপনার পণ্যটা নষ্ট, যে কোনো কারণে আমার পণ্যটা সে রাখে নাই। রাখে নাই বলে তাকে সে আমাকে চিঠির মধ্যে অবহিত করে যে আপনার পণ্য এই ত্রুটি হওয়ার কারণে ফেরত দেওয়া হলো। সেই জন্য সে একটা চিঠি লেখে। সে যে চিঠিটা আমার কাছে লিখলো, সেটার নাম হলো ডেবিট নোট। আমি তো বিক্রি করছি, তাই আমার জন্য তাকে আবার চিঠির উত্তর দিতে হবে আপনার পণ্যটা আমি বুঝে পেয়েছি। তাহলে আমার জন্য হবে এটা ক্রেডিট নোট। কোন নোট? এই যে ক্রেডিট নোট প্রস্তুত করতে হবে। এই দলিল নিয়ে কিন্তু বহুবার আলোচনা করা হয়েছে। কোন দলিল কেন তৈরি করা হয়, এগুলো নিয়ে। মসজিদে ২,০০০ টাকা অনুদানের ফলে ব্যবসায় কোনো প্রভাব বিস্তার হবে না। যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য, যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি বিক্রি করলে কি হবে? মুনাফা জাতীয় আয় হবে। এই যে মুনাফা জাতীয় কি হবে? আয় হবে। যন্ত্রপাতি বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয়, যন্ত্রপাতি বিক্রি করলে মুনাফা জাতীয় কি হবে? আয় হবে। মূলধনিত ব্যয় কোনটা? পণ্য ক্রয় মুনাফা জাতীয়, পণ্য ক্রয়ে জাহাজ ভাড়া মুনাফা জাতীয়, মেশিন ক্রয়ে জাহাজ ভাড়া সেটা কিন্তু সম্পদ, মানে মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ কোনো সম্পদ কিনে সেই সম্পদ ব্যবহার করার পূর্ব পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সবগুলো ওই সম্পত্তির নামে ব্যয় হবে এবং মূলধন জাতীয় ব্যয় হবে। গেল ১০ নম্বর। এবার আসি ১১ নম্বর এমসি।
আরো বড় করলে পারি, তাই না? এগারো নম্বর এমসিকিউ কি বলা হলো? প্রাপ্য হিসাব কোন শ্রেণীর হিসাব? সম্পদ। দেখা মাত্র উত্তর। হ্যাঁ, লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় যখন সম্পদ বৃদ্ধি পায় না, দায় বৃদ্ধি পায়, খরচ হ্রাস পায়, তাহলে ক্রেডিট হবে। তার মানে 2 আর 3 উত্তর হবে গ নাম্বার। চলমান যে কখনোই উদ্বৃত্ত নির্ণয় করা হয় সাথে সাথে, যখন লেনদেন ঘটবে তখনই লিপিবদ্ধ করা হয়। প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরে, প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথে পরে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 4টা আইটেম: পণ্য বা বাজার গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, বিজ্ঞাপনের জন্য এককালীন বড় অঙ্কের টাকা। এই 3টা বেসিক্যালি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আছে কয়টা? প্রচারণা বাবদ এককালীন বড় অঙ্কের টাকা এবং ব্যবসায়ের জন্য ব্যবসায় অফিস স্থানান্তরের ব্যয়। কিন্তু বড় ধরনের যন্ত্রপাতি এটা মূলধন জাতীয় ব্যয়, এটা হবে না। 1 আর 3 উত্তর। কোনটি ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়? বিশেষ জাবেদা আছে 6টা। বিশেষ জাবেদা আছে 6টা: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। ক্রয় জাবেদা শুধু বাকিতে ক্রয়গুলো আসে। পণ্যদ্রব্য ক্রয়, অন্য কোনো কিছু বাকিতে ক্রয় করলে আসবে না। নগদে ক্রয় করলেও আসবে না। ক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য ক্রয় আসে। এটা আছে কিনা দেখতে হবে। এই যে বাকিতে পণ্য ক্রয়, এটা আসবে, আর কিচ্ছু আসবে না। এগুলো বৈশিষ্ট্য আগে আলোচনা করেছি, এই জন্য এটা নিয়ে রিপিট করতে চাচ্ছি না। কোনটি ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়? বললাম বাকিতে পণ্য ক্রয়। প্রকৃত জাবেদা কি? ওটাও গত ক্লাসে বলছিলাম। প্রকৃত জাবেদা কি? সমন্বয় জাবেদা মানে কোনো আয় ব্যয় বকেয়া হলে, অগ্রিম হলে তাদের জন্য ভুল সংশোধনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সাধারণ জাবেদা, অর্থাৎ বিশেষ জাবেদা 6টা বাদে বাকি যা আছে সবগুলাই প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদায় বসবে। তার মানে ধারে পণ্য ক্রয়, এটা ক্রয় জাবেদায় যাবে। নগদে পণ্য বিক্রয়, নগদে নগদে পণ্য বিক্রয়, এটা এই নগদে পণ্য বিক্রয় প্রাপ্তি জাবেদায় যাবে। আহ, আর প্রাপ্ত লভ্যাংশ প্রাপ্তি জাবেদায় যাবে। কিন্তু এই অগ্রিম প্রাপ্ত কমিশন এটা হলো সমন্বয় জাবেদা, এবং এটা হলো প্রকৃত জাবেদায় যাবে। জাবেদাকে বলা হয়, এটা গত ক্লাসে বলা হয়েছে, জাবেদাকে বলা হয় সহকারী বই, প্রাথমিক বই 1 আর 2। আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সূচক হিসাবকে মূলত কি বলা হয়? খতিয়ান বলা হয়। খতিয়ানের উদ্বৃত্ত বিডি দ্বারা কি বোঝানো হয়েছে? স্থানান্তরিত হয়েছে। মানে সিডি হলো স্থানান্তরিত হবে, বিডি মানে কি? উপর থেকে আনিত, মানে স্থানান্তরিত হয়েছে। খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা প্রকাশ পায় কি? সম্পদ, এবং ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা দায় এবং আয় প্রকাশ পায়। সম্পদ কিন্তু ডেবিট উদ্বৃত্ত, সবসময় ডেবিট উদ্বৃত্ত। সম্পদ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। 2 আর 3 উত্তর। তারপরে হলো নিচের কোনটি সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব? নিচের কোনটি সহকারী সম্পর্কিত খতিয়ান হিসাব? আব্দুর রহিম। মানুষের নাম থাকলে সহকারী খতিয়ান, কোন ব্যক্তির নাম। মানে দেনাদার বলতে কি? সবগুলা আমি যাদের কাছে পণ্য বিক্রি করলাম তারা হলো দেনাদার, বাকিতে বিক্রয়। অর্থাৎ যার কাছে আমি টাকা পাই সে হলো দেনাদার। আর আমি তো বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছি, সবগুলা সম্মিলিত নাম হলো দেনাদার। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির নামে যে আলাদা আলাদা গড় হয় সেটার নাম হলো সহকারী খতিয়ান। তার মধ্যে একটা মানুষের নাম আছে, সুতরাং সেই সহকারী খতিয়ান। রেওয়া মিল প্রস্তুতের রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য কি? গাণিতিক শুদ্ধতা যাচাই। রেওয়া মিল তৈরি করার উদ্দেশ্য হলো কি করা? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তারপরে হলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, ভালো করে মনে রাখতে হবে। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না কারা? সকল প্রারম্ভিক রেওয়া মিলে আসে না। সকল প্রারম্ভিক কি কি হইতে পারে? প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, এই কয়েকটা নরমালি, বা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত, যাই হোক, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসবে, এটা মনে রাখতে হবে। আবার সমাপনী, সকল সমাপনী আসে, তো সমাপনী মজুত পণ্য আসে না, মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার প্রারম্ভিক মজুত পণ্য নর্মালি তো আসে, আসবে না। সমাপনী তো আসে না, ওইটা আসে। কখন হয়? যদি অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। আর সকল সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদারি বাট্টা সঞ্চিতি ডেবিট, মনে রাখতে হবে। তাহলে কোনটা রেওয়া মিলে আসবে না? প্রারম্ভিক মজুত পণ্য তো আসবে, আমরা জানি। তাহলে কি আসবে না? প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী মজুত পণ্য, এই দুইটা রেওয়া মিলে আসবে না। কোনটি রেওয়া মিলে ক্রেডিট পাশে ক্রেডিট কলামে বসবে? দেনাদারি বাট্টা ক্রেডিট কলামে বসবে, কারণ পাওনাদারি বাট্টা ডেবিট, প্রদত্ত ঋণ ডেবিট, এটা সম্পদ, এবং
প্রাপ্য ভাড়া, যে ভাড়া আমি পাবো এখনো পাই নাই, সেটা আমার জন্য কি সম্পদ, সুতরাং এটাও ডেবিট। কলকবজা মেরামত খরচ কলকবজা হিসাবে ডেবিট করা হলে কোন ধরনের ভুল হবে, এটা আগেও পড়ানো হয়েছিল, যে নীতিগত ভুল। মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা বা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা কি নীতিগত ভুল, এটাও নীতিগত ভুল। আর বেদাখিলা কি, এক মানুষের নামের জায়গায় অন্য মানুষের নাম বসিয়ে দেওয়ার নাম কি, বেদাখিলার ভুল। পরিপূরক ভুল কি, ডেবিট পাশে কোনো একটা আইটেমে যত টাকা কম লিখলাম, ক্রেডিট পাশে অন্য কোনো আইটেমে তত টাকাই কম লেখা, বা ডেবিট পাশে যদি বেশি লিখি ক্রেডিট পাশে তত টাকা কি লেখা, বেশি লেখা, সেটার নাম হলো পরিপূরক ভুল। মনে রাখতে হবে, এই তিনটা ভুল মনে রাখলে কিন্তু এমসিকিউ একটা কমন পাবে। এবার আসি যে আর্থিক অবস্থার বিপরীতে সম্পদ এবং খরচ উপস্থাপন করার পদ্ধতি মূলত দুইটা, একটা তারল্যের ভিত্তিতে আর একটা স্থায়িত্বের ভিত্তিতে, আমরা দুইটা পদ্ধতি। এবার আছে একটা উদ্দীপক, উদ্দীপকটা একটু পড়ে নেই। উদ্দীপকে কি বলা আছে দেখি, যে সুমন ব্রাদার্সের ব্যবসায়ে 2021 সালে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, ক্রয় 30,000 টাকা। উদ্দীপক যেহেতু বড়, আমরা একটু প্রশ্ন করব, যে সুমন ব্রাদার্সের বিক্রিত পণ্যের ব্যয় কত, একটা প্রশ্ন। নিট বিক্রয়ের পরিমাণ কত, আরেকটা প্রশ্ন। সমাপনী মজুত পণ্য মূল্যায়নে কোন নীতি অনুসরণ করা হয়, এটা প্রশ্ন থেকে প্রশ্ন। সংরক্ষণশীল নীতি অনুযায়ী, রক্ষণশীল নীতি, কমটাও কিন্তু মূল্যায়ন করা হয়। সমাপনী মজুত পণ্য যেটা কম সেটা রেকর্ড করা হয়, এটা কোন নীতি অনুযায়ী, সংরক্ষণশীল নীতি অনুযায়ী বা রক্ষণশীল নীতি অনুযায়ী। এবার সেই জায়গায় সুমন ব্রাদার্সের ব্যবসায়ী প্রারম্ভিক মজুত পণ্য 20,000, ক্রয় 50,000, 30,000, তাহলে মোট হলো 50,000। বহি পরিবহন পরিচালন ব্যয় আন্তঃপরিবহন এই জায়গায় আসবে, তার মানে 50 আর 5 55,000, 30 আর 20 50 আর 5 55,000, সমাপনী মজুত পণ্য 15,000। আর মোট মুনাফা আমার দরকার নাই, তাহলে আমাদের টাকার পরিমাণ 55 থেকে যদি সমাপনী মজুত পণ্যটা বাদ দিই 15,000, তো 40,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় আছে। বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা। তারপর সুমন ব্রাদার্সের নিট বিক্রয়ের পরিমাণ কত, বিক্রয় কিন্তু নাই। আমরা জানি কি, ওই একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র শেখা হয়, আমি চাইলে একটা সূত্র লিখে দিতে পারি। শর্টকাট সিস্টেমটা হলো কি, বিক্রিত পণ্য ব্যয়ের সাথে যদি মোট মুনাফা যোগ করি তাহলে বিক্রয় পরিমাণ চলে আসে। তো বিক্রিত পণ্য ব্যয় তো মাত্র বের করলাম 40,000, মোট মুনাফা অঙ্কে দিয়ে দিছে 15,000। তো 40 আর 15 কত, 55,000 টাকা। নিট বিক্রয় কত, 55,000 টাকা, আসেনি 55। নিট বিক্রয়ের পরিমাণ কত, ওইটা তো 25,000 টাকা, দেখতে ভুল করছে। 40 আর হলো 25, 65,000, এই যে 65,000, বিক্রয় পরিমাণ কত, 65। এই সূত্রটা একটু লিখে দেই, এই একটা সূত্র থেকে অনেকগুলো এমসিকিউ তোমরা সলভ করতে পারবে। সূত্রটা একটু লিখে দেই যেন কাজে লাগে তোমাদের। এই পৃষ্ঠার মধ্যে আমি সূত্রটা লিখি। বেসিক সূত্রটা হলো, যে বিক্রয় না মোট লাভ, মোট লাভ মানে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ভালো কথা, এটা হলো বেসিক সূত্র। এবার আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাই, তো বিক্রিত পণ্যের ব্যয়টা বাম পাশে আসবে, এবং এটা ছিল মাইনাস, বাম পাশে আসলে হবে প্লাস। আমি কি লিখতে পারি, যে বিক্রিত পণ্যের ব্যয় সমান কি, নিট বিক্রয় যেমনি আছে এমনিই থাকবে, নিট বিক্রয় মাইনাস কি, মোট লাভ। ওই পাশে ছিল প্লাস, এই পাশে কি হবে, মাইনাস। এবার আমি যদি বিক্রয় বের করতে চাই, তো বিক্রয়টা এই পাশে আসে না, এই পাশেই রাখলাম, মোট লাভটা এই পাশে নিয়ে আসি। তার মানে কি হতে যাচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যদি যোগ করি, তাহলে ওই ডান পাশে কে ছিল, শুধু বিক্রয় না, নিট বিক্রয় চলে আসছে। মনে থাকবে, এটা থেকে আর এই তিনটা এমসিকিউ থেকে যে কোনো সময় একটা অঙ্ক এমসিকিউ আসতেই পারে। আরেকটা এমসিকিউ আছে, কি দেখা যাচ্ছে না, বেশি বড় দিয়ে দিচ্ছি না, একটু ছোট করি। এবার দেখা যাচ্ছে তো, আশা করি না। তারা আগে দেখো না, একটু ওয়েট করলে পাওয়া যায়, কিন্তু যে এখন আমি দেখছি যে দেখতে পারো না, এই জন্য আমি আবার এ করেছি, যে মোট লাভ সমান নিট বিক্রয় মানে বিক্রিত পণ্যের ব্যয়। একটা উত্তর শেষ। এবার আমার যদি বিক্রিত পণ্যের ব্যয় প্রয়োজন হয় কখনো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা ছিল ডান পাশে মাইনাস, এটা এই পাশে আসলে হবে প্লাস।
আর নিট বিক্রয় আগেও ছিল ডান পাশে, এখনো ডান পাশে। তো মোট লাভ বাম পাশে ছিল প্লাসে, এই পাশে আসলে মাইনাস হবে। তার মানে কি নিট বিক্রয় থেকে যদি আমি মোট লাভ বাদ দিই তাহলে বিক্রিত মূল্য বের চলে আসে। এবার আমার নিট বিক্রয় দরকার, নিট বিক্রয় আমি বাম পাশেই রাখলাম, ডান পাশেই রাখলাম যে নিট বিক্রয়। এবার এই বাম পাশে কি আছে, বিক্রিত পণ্যের ব্যয়। মোট লাভ ছিল সাথে মাইনাসে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তার মানে এই বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মোট লাভ যদি যোগ করি বিক্রয় চলে আসে, রাইট? আরেকটা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট, একটু জেনে রাখো। সেটা হলো যদি বলে যে ক্রয় মূল্যের উপর লাভ হলে 20%, বিক্রয়ের পরিমাণ মনে করো 80,000 টাকা, এবার লাভ কত বের করতে বলবে। তাহলে এইটা এই যে লাভটা কার উপরে, ক্রয় মূল্যের উপরে। মনে রাখতে হবে কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ কত 20%। এটা কি ক্রয় মূল্য না? যদি ক্রয় মূল্য হইতো ডাইরেক্ট 20% করে লাভের টাকা পেয়ে যেত, কিন্তু এটা ক্রয় মূল্য না। এটা কোন মূল্য? এটা বিক্রয় মূল্য। তাহলে এই যে 20টা এটা উপরে দিব, আর নিচে কি করব? যেহেতু বিক্রয় মূল্য 100-র সাথে 20 কি করব, যোগ করব। যোগ করলে কত হবে? 120 হবে। তার মানে কি হতে যাচ্ছে, উপরে 20 নিচে কত? 120। তাহলে যা হবে এটা হবে কি মোট লাভ। 20 কে 120 দিয়ে এটা যোগ করলে কত হয়? 120 হয়। 20 কে 120 দিয়ে কাটলে কত হবে? 6 20 120। 80,000 কে 20 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই কি মোট লাভ। বোঝা গেছে বিষয়টা? যদি উল্টা হয়, যেমন কি বললো বিক্রয়ের পরিমাণ কত পার্সেন্ট, বিক্রয়ের উপর লাভের হার কত পার্সেন্ট, বিক্রয়ের উপর লাভের হার 20%। কত পার্সেন্ট? 20%। বিক্রয়ের উপর লাভের হার 20%, এবং ক্রয়ের পরিমাণ কত? 80,000 টাকা, বা বিক্রিত পণ্যের ব্যয় কত? 80,000 টাকা। এটা তো বিক্রয়ের টাকা না। তাহলে আমার কি করতে হবে? ওই 20 উপরে লিখবই, বাট নিচে কি করব? এটা লাভের হার কিসের উপর? বিক্রয়ের উপর। ক্রয় মূল্যের উপর কনভার্ট করতে হবে। কনভার্ট করার সিস্টেমটা কি? 100 মাইনাস 20। 100 মাইনাস 20 মানে কত হবে? 80 হবে। উপরে কত? 20, নিচে কত? 80। তার মানে নিচে 4 20 80। 80,000 কে 20 দ্বারা 4 দ্বারা ভাগ করলে কত হবে? 20,000। তার মানে কি লাভের পরিমাণ কত? 20,000 টাকা। এটা নিজেরা ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশটা করো। এবার হলো যদি প্রশ্ন এমন করে যে ডাইরেক্ট যে টাকা দেওয়া আছে, যে যার উপর লাভের হার আছে, টাকা উল্টা, তাহলে এই ফরম্যাট করব লাভ বের করার জন্য। এবার আমি তো বিক্রয় থেকে লাভ বাদ দিলে ওটা পেয়ে যাই, এই বাকিটা তো এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই হবে। এটা থেকেও প্রশ্ন করতে পারে। এবার দেওয়া ছিল যে ক্রয়, এটা ছিল বিক্রয় মূল্য না? হ্যাঁ, বিক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য ছিল। ক্রয় মূল্যের উপর লাভের হার 20%, বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই ফর্মুলায় কিন্তু এমসিকিউ কিছু আসতে পারে। সেটা করার জন্য কি করবা? এই যদি বলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত পার্সেন্ট? 20%। বিক্রয় মূল্যের উপর লাভের হার কত পার্সেন্ট? এটা আরেকটা প্রশ্ন। পার্সেন্টেজ করেও মারলে কিন্তু হবে, কিন্তু আমার পার্সেন্টেজ না করে ডাইরেক্ট লাভ বের করতে পারি। যদি পার্সেন্টেজ বের করতে বলে তাহলে কি করব? 100 গুণ 20 হবে সবসময়। 100 গুণ 20 ভাগ হবে কত? ক্রয় মূল্যের উপর 20%, তো বিক্রয় মূল্য যাওয়ার সময় কি হবে? নিচে কি হবে? 120 হবে। এবার যা হবে, উপরে হলো 2000, নিচে কত? 120, ভাগ করলে কত? ক্রয় মূল্যের উপর যা হবে বিক্রয় মূল্যের অবশ্যই 16 মানে ভাগ করে দেখবা আর কি কত পার্সেন্ট। হিসাব নিয়ে ক্যালকুলেটর চাপো, আনসারটা ঠিকঠাক আছে কিনা এভাবে বের করবা। যদি এদিকে 25% হয় তাহলে 100 গুণ 25 হবে, এটা কোনো মিস হবে না। আর নিচে কি হবে? 125 হবে। তো কত হয়? 2500 কে আমরা যদি 20 দিয়ে এটাকে কাটলে 5 25 120, এটা কাটলে 20, মানে কয় পার্সেন্ট হইতেছে? 20%। মনে থাকবে, নিজেরা এটা প্র্যাকটিস করে বের করবো। এবার যদি উল্টা হয় যে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? 20%, তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? ওই 20, 100 গুণ 20 হবে, এটা মিস হবে না। 100 গুণ 20, নিচে কত? 100 মাইনাস 20, তার মানে নিচে 80, উপরে কত? 2000, নিচে কত? 80। এই শূন্যটা কাটবে। 8 25 কত? 120, তার মানে কত পার্সেন্ট হলো? বেসিকটা কি শেখাতে চাচ্ছি? যে বেসিকটা হলো যদি ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকে, বিক্রয় মূল্যের উপর যদি লাভের হার বের করতে বলে, তাহলে যত পার্সেন্ট থাকবে 100-র সাথে তত কি হবে? গুণ হবে। যত পার্সেন্ট থাকবে 100-র সাথে তত কি হবে? গুণ হবে। ভাগ হবে যোগ হয়ে। যেমন 20 গুণ 100 2000, 2000 কে 120 দ্বারা ভাগ করলে 16 সামথিং হবে। এই যে 20 গুণ 25 গুণ 1000, 2500, 2500 কে 125 দ্বারা ভাগ করলে 20% হবে। তার মানে ক্রয় মূল্যের উপর লাভের হার থাকলে বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে গেলে এই যোগ করতে হবে, গুণ কিন্তু পরে হবে। আর যদি উল্টা হয়, উল্টাটা কি? যে বিক্রয় মূল্যের উপর লাভের হার আছে, ক্রয় মূল্যের উপর লাভের হার কত, বা বিক্রিত পণ্য ব্যয়ের উপর লাভের হার কত, বা ব্যয়ের উপর লাভের হার কত, কিসের উপর দেওয়া ছিল? বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া আছে। তাহলে আমরা ওই গুণ আগের মতন করবো। 100 গুণ 20 ভাগ কত? 100 মাইনাস 20 দ্বারা ভাগ করতে হবে, মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার।
এটা এই পর্যন্ত থাকবো। আরেকটা করাই কিনা দেখি সময় কতটুকু আছে। আল্লাহ হাফেজ। মোবাইলটা চার্জ কম। আর কারা কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টস করতে পারো তো।